সঙ্গীত এবং চিত্রকলা একে অপরের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত, এবং এই সম্পৃক্ততা দীর্ঘকাল ধরে চলেছে 1 বছর। আমরা কখনো বুঝতে পারি, কখনো পারি না। বেদান্তে একটা বিখ্যাত কথাই আছে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এটা একটা মূল কথা। জ্ঞান যদি সত্য হয় তাহলে সেটা অনন্ত, এবং সেটাই ব্রহ্ম। বিজ্ঞান সত্য, ব্রহ্মই বিজ্ঞান। সেটা মানুষকে এটা নিয়েই চলতে হয়, এই ধারণা নিয়েই সে এগিয়ে চলে, তার পথ চলা শুরু। চিকিৎসা বিজ্ঞানটা এমন একটি বিষয়, মানুষের সভ্যতার আদি পর্বে তার প্রথম যে শব্দটা ছিল সেটা হচ্ছে বাঁচার শব্দ। তার খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো প্রত্যেকটা বাঁচার শব্দে এসেছে। তাকে পৃথিবীতে স্থায়িত্ব লাভ করতে হবে, তাকে পৃথিবীতে বাঁচতে হবে। ঋগ্বেদের গ্রন্থে আপনারা পাবেন, সে দেবতার কাছে আহ্বান করছে যে আমাকে সুস্থ রাখো, আমাকে আয়ু দাও, আমাকে বাঁচতে দাও, আমি পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি যেতে চাই না। সুতরাং এই যে আবেদন, এই যে নিবেদন, এটা থেকে আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি হচ্ছে। আমরা অথর্ববেদের যুগে দেখতে পাই, ঋগ্বেদের একটা বিখ্যাত মন্ত্রই আছে, সম্রাট আছে, মধু খরন্তি সিন্ধব মধুবাতায় হৃদায় মধু খরন্তি সিন্ধু। সে বারবার আবেদন করছে মানুষের কাছে, দেবতার কাছে, মানুষ, যে আমার উপরে যেন মধু বর্ষিত হোক, মধু বাতাস বর্ষিত হোক। অর্থাৎ সে সুস্থ থাকতে চাইছে। অন্ন দাও, প্রাণ দাও, বল দাও। এইটাই তো আবেদন ছিল মানুষের কাছে মূল শব্দে। অথর্ববেদে আমরা দেখতে পাচ্ছি মানুষকে দেশের চিকিৎসা শাস্ত্রের জন্য সে খোঁজ খবর নিচ্ছে, সেগুলো কিভাবে উদ্ভাবন করা যায় তার জন্য চেষ্টা করছে। যারা প্রাচীন ভারতের ফিজিশিয়ান তারা প্রত্যেকেই প্রায় তন্ত্র মন্ত্র জাদুকর, সেগুলো নিয়েই কিন্তু তারা প্রথম যাত্রা শুরু করেছিল মন্ত্রের মধ্য দিয়ে, এবং তারা সেই বিদ্যাটা তারা আয়ত্ত করতে পেরেছে। সুতরাং এই যে বিদ্যা আয়ত্ত করা, জ্ঞানটাকে সত্য বলে ধরে নেওয়া, এটার মধ্যে আয়ুর্বেদ শাস্ত্রের বীজ লুকিয়েছিল। আমরা স্বীকার করতে পারি না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা জায়গাতে বলছেন, চমৎকার একটা কথা, অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত বিজ্ঞানী এবং সমাজতত্ত্ববিদ, দার্শনিক, যা ইচ্ছা আপনি ফ্রাঙ্কলিনকে বলতে পারেন। তিনি বলছেন, হি ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান that knows the worthlessness of the most medicines. অর্থাৎ তুমি বাঁচতে শুরু করো, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা অসত্য, তবেই কিন্তু সত্যের সন্ধান পাওয়া যায়। এই যে ওষুধের নির্মাণটা, এই ওষুধের নির্মাণটা কিন্তু ওই পথ ধরে এসেছে, বাছার পথ ধরে, যে কোনটা আমার শরীরের পক্ষে উপযোগী কোনটা নয়। এখনো হয়, এখনো ফিজিশিয়ানরা এক্সপেরিমেন্ট করে, তার জন্য বারবার এক্সপেরিমেন্ট, যে কোনটা কাজে লাগছে কোনটা লাগছে না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অনেক আগে বলছে। এই জায়গা থেকে যদি আমরা শুরু করি, মানুষ তার আয়ুষ্য লাভের জন্য, তার দিকে বাঁচার চিন্তার জন্য সে আয়ুর্বেদ ভাবছে। আর্লি ইন্ডিয়ান সিস্টেমে ব্রহ্মা, ইন্দ্র, অশ্বিনী কুমার দয় ইত্যাদি এই যে হেরিডিটিটা আছে, সেখান থেকে যদি আমরা একদম ইতিহাসের মধ্যে নিয়ে আসি, অত্রেয় চরক সুশ্রুত
আমরা পৌঁছে যাই সেখানে, এবং ইতিহাস সেখানে প্রমাণ দেয়, ঐতিহাসিক প্রমাণ আছে। আপনারা জানেন যে পাওয়ার ম্যানুস্ক্রিপ্টস মানে কোডেক্স, সংঘাত পুস্তক, সেখানে যত ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে প্যাপিরাস লেখা, বেশিরভাগটা চিকিৎসা ম্যানুস্ক্রিপ্ট। তাহলে মানুষ খোঁজার চেষ্টা করেছিল একটা সময়। বাক্সালি ম্যানুস্ক্রিপ্টের মধ্যেও এরকম প্রচুর উপাদান আছে। সেখানে বাঁচার জন্য মানুষ তার রচনা করছে, শাস্ত্র রচনা করছে। আয়ুর্বেদের শাস্ত্রের মূল কথাটাই ছিল মানুষের কল্যাণ, জগতের কল্যাণ। এই কল্যাণকে বাদ দিয়ে কোনোদিন চিকিৎসা শাস্ত্র তৈরি হয়নি, হতেও পারে না। সেটা প্রথম থেকে যারা ভেবে এসছেন তারা কিন্তু জীবের কল্যাণ চেয়েছে, সর্বসত্তারাঙ্কিত সুখার্থা। অশোক তার ইনস্ক্রিপশনে বলছে, অশোকের ইনস্ক্রিপশন গুলো আপনারা দেখবেন, তার রকের গুলো আপনারা দেখবেন, সেখানে কোনটা খাদ্য কোনটা অখাদ্য তিনি বেছে দিচ্ছেন। তিনি বলছেন এটা গ্রহণ করা দরকার, এটা গ্রহণ করা দরকার, আর সেটাই বেশিতে দাঁড়িয়ে। সুতরাং এই যে উপাদানগুলো তারা পাচ্ছেন ইতিহাসের পাতা থেকে, আমরা পাচ্ছি পরবর্তীকালে, আমরা বুঝতে পারছি যে শাস্ত্রটার প্রাচীনত্ব কতটা, শুধু ভারতবর্ষের ইতিহাসে নয়, সারা পৃথিবীর ইতিহাসে। কারণ মানুষ, প্রত্যেকটা মানুষই তার স্বাস্থ্য নিয়ে এখনো চিন্তিত। ভারতবর্ষে আমি যদি একটু নিচের দিকে নেমে আসি, আমি আর্লি ইন্ডিয়াটাকে ছেড়ে দিয়ে যদি চলে আসি, ইনস্ক্রিপশন, পুঁথিপত্র, অজস্র পুঁথিপত্র আছে। এশিয়াটিক সোসাইটিতে আপনারা গেলে দেখতে পাবেন আয়ুর্বেদের পুঁথি কত আছে। আমি কিছু জায়গায় একটা লেখা লিখেছিলাম, বড় পত্রিকা দশদিশি বলে একটা পত্রিকা বেরোতো, এই পত্রিকাতে ভারতবর্ষের আয়ুর্বেদ চর্চা নিয়ে আমাকে লিখতে বলা হয়েছে। আমি লিখেছিলাম, সেখানে আমার পুঁথি, আমি অজস্র পুঁথির উল্লেখ করেছি, এগুলো এসে আছে। আমরা আয়ুর্বেদ শাস্ত্রটাকে যদি দুভাগে দেখতে চাই, দুভাগে ভাগ করতে চাই, অদ্ভুত একটা বিষয় বেরিয়ে আসে। মানুষের কিছু কিছু শাস্ত্রে, মানুষের কিছু কিছু জায়গায় শুধুমাত্র জেনারেল মেডিসিন দিলেই সেগুলো ছেড়ে দেয়, যেগুলোতে কাটা ছেঁড়া করতে হয় না, সেগুলোকে বলে কায় চিকিৎসা আছে। চরকটা একজনের নাম নয়, ইতিহাসের পাতাতে চরকটা আমরা একজন নেমড, টাইটেলড এসব করে দিয়েছি। চরকটা ছিল চারণ, ঘুরে ঘুরে বেড়াতেন, বিচরণ করতেন, কিন্তু চারণ বিচরণ করতেন। অন্তত একটা ব্যাপার ঘটলো, আপনারা একটু ভেবে দেখবেন বিষয়গুলো। মানুষ প্রকৃতিতে বাস করছে, প্রকৃতির সান্নিধ্যে বসবাস করছে, প্রকৃতি তাকে অগাধ সম্পদ দিচ্ছে, আজও দেয়। স্যার উইলিয়াম জোন্স একটা জায়গাতে বলছেন যে if it be asked what are the intended objects of this universe, we do answer man and nature, one is performed and other is produced. পৃথিবীতে এই দুটো সত্য ছাড়া তার কিছু নেই, মানুষ আর প্রকৃতি। একজন পারফর্ম করছে, একজন প্রডিউস করছে। সোনার পারফর্মিং আর্টের কথা বলছি, আমরা তো পারফর্ম করছি, চিকিৎসা বিজ্ঞানেও তো পারফর্মিং আছে, প্র্যাকটিস এগেইন এন্ড এগেইন, বারবার পরীক্ষা করা হচ্ছে। আর কাকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে? প্রকৃতির এই যে অভূত সম্পদ,
সম্পদ যেগুলো আমাদের কাছে চারিদিকে লুকিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে যেন ব্যবহার করা হচ্ছে। আজও তো তাই করা হয়। এই যে ইতিহাসটা ভারতবর্ষের মাটিতে তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে, 1000 বছর ধরে, এটা তো কখনো হারিয়ে যেতে পারে। এই বিজ্ঞানটাকে কখনো আমরা হারাতে পারিনি, এই সত্যটাকে কখনো অস্বীকার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আয়ুর্বেদ সঙ্গে অনেক পরে একটা শাস্ত্রের মিল হয়ে গেল, রসতন্ত্র, রাসায়নিক রস। আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন তিনি চিকিৎসা বিজ্ঞানের লোক ছিলেন না, কিন্তু যখন রসায়ন বিদ্যা নিয়ে চর্চা করছেন, এসেটিক সোসাইটির লাইব্রেরিতে প্রতিদিনের পাঠক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, রেকর্ড আছে। রসায়ন যখন উনি এডিট করছেন, তিনি প্রত্যেকটা রসায়নের ম্যানুস্ক্রিপ্ট দিচ্ছেন। আমার সৌভাগ্য হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি পুঁথি এডিট করার, ইতিহাস বিভাগ থেকে, সুবর্ণতন্ত্র, রসায়নের পুঁথি। চিত্তব্রত পালি অসাধারণ ছিলেন ইতিহাস বিভাগে, আমি কাজটি অনেকটাই সাহায্য করেছি। আমি দেখেছি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা, রস, পিত্ত, কফ, এগুলোই তো মূল উপাদান স্বাস্থ্যের, এগুলো নিয়েই তো শরীর গঠন। এটা আমরা কায় চিকিৎসা বলি। শরীরটা কিভাবে গঠিত হচ্ছে, কিভাবে গঠিত হয়েছে, সেটাকে দেখার জন্যই তো, সেটাই তো কায় চিকিৎসা। শল্যসূত্র, শল্যবদ্ধ, অদ্ভুত ব্যাপারটা। যে কায়তন্ত্রটা বুঝলাম, মানুষের শরীর কেমন থাকবে না থাকবে, তার সঙ্গে তার লিঙ্ক আছে, ইত্যাদি ইত্যাদি। ওটার নাম তো শল্যশাস্ত্র ছিল না, ওটার নাম ছিল শস্ত্রশাস্ত্র। সুশ্রুতের নামে ওটা চলে, শল্য শাস্ত্রের দিকে ফাউন্ডেড, নট দ্যাট। ওটাকে প্রথম যুগে বলা হতো শস্ত্র শাস্ত্র, শস্ত্র ব্যবহার করা হতো। 168 রকমের শস্ত্র ছবি পাওয়া যায়, যেটা সুশ্রুত আবিষ্কার করেছে, অনেকটা নিজে তৈরি করেছে। চরকের সময়কাল সুশ্রুতের অনেক আগে, সুশ্রুত ফার্স্ট সেকেন্ড সেঞ্চুরি, কুষাণ যুগে, কুষাণদের যে সম্রাট বৌদ্ধ ছিল, চরক তার অনেক আগে জন্ম। তার জন্য আমাদের দেখবেন একটা জিনিস ভারতবর্ষ করেছে, কায় চিকিৎসাটা মানুষের কাছে সব থেকে আগে এসেছে। শরীর, মন, এবং সেখানে দুটো বিষয়, বিদ্যাটাকে দুটো ভাগে ভাগও করা হয়েছিল, শারীরবিদ্যা এবং মনোবিদ্যা। এই যে মনোবিদ্যাটা আমরা এখন পড়ি, সাইকোলজি, এটা চিকিৎসা শাস্ত্রের একটা অন্যতম পাঠ্য। অথর্ববেদে 8 প্রকার চিকিৎসার কথা আছে, আপনারা জানেন। কায়তন্ত্র, সাধারণ চিকিৎসা; শল্যতন্ত্র, শল্যবিদ্যা বা ধাত্রীবিদ্যা; শলাকাতন্ত্র, চক্ষু, নাসিকা, কর্ণ, ইএনটি স্পেশালিস্টের কাছে আমাদেরকে যেতে হবে, শলাকাতন্ত্র করতে হয়। ভূতবিদ্যা, মনোবিকার, বাতুলতা, আমরা নিউরোসায়েন্সের যে কথা বলি, নিউরোসায়েন্সের যে চিকিৎসা করতে যায়, সেটা অথবা বলা হচ্ছে মনোবিদ্যা। ভূতবিদ্যা, কৌমারবিদ্যা,
ভৃত্যবিদ্যা, শিশু চিকিৎসা, পেডিয়াট্রিক্স। আজকে শিশু চিকিৎসার কথা আমরা বুঝতে পারি। কৌমার ভৃত্যবিদ্যা, অবধতন্ত্র। দেখুন, বাদ যায়নি কিছু। তখনকার দিনে ঋষিরা বাদ দিচ্ছেন না কোনো জিনিস, যেগুলো মানুষের মনে বিকার হয়, শারীরিক বিকার হয়, মনের বিকার হয়, অথর্ববেদের মধ্যে সেগুলো ইনক্লুড করছে। এই যে ইনক্লুশন অফ নলেজ ভারতবর্ষের মাটিতে, এটা সারা পৃথিবীকে আজও স্তম্ভিত করে। আমি আসবো তারা কি ভেবেছিলেন পরবর্তীকালে। তারা ভাবতেন যে মানুষকে কত দিক থেকে বিকারগ্রস্ত করে। সে অসুস্থ হয়ে পড়ছে এবং সেগুলোকে তারা চিকিৎসার মধ্যে দিয়ে ভাগ করছে, কারণ তার ঔষধপত্র নিদানের ব্যবস্থা করতে হবে। নিদান শাস্ত্র, শাস্ত্র নিদান শাস্ত্র, তাকে ব্যবস্থা করে দিয়ে যেতে হবে, তাকে চিকিৎসা করতে হবে। অবধতন্ত্র, বিষক্রিয়া, আমরা আজও ভুগি নানা কারণে। দেখবেন নানাভাবে আমাদের কন্টামিনেশন, বিষক্রিয়া হয়, তখন আমাদেরকে চিকিৎসকের কাছে যেতে হয়, বলতে হয় যে দেখুন তো কি হয়েছে। এটা খাদ্য থেকে বেশি হয়। এবং রসায়নতন্ত্র, পার্থক্য স্বাস্থ্যবিদ্যা। রসায়নতন্ত্রের নামটা আমরা পরবর্তীকালে পেলাম যে পার্থক্য স্বাস্থ্য। এটা তো ইনএভিটেবল, কেউ এটাকে বাদ দিতে পারবেন না। আজকে আমার কিছু নেই, কালকে আমার হবে না। ওই স্টেজে এলে প্রত্যেককেই ওই বিকারের মধ্যে পড়তে হবে এবং তার চিকিৎসা করতে হবে। অথর্ববেদের মধ্যে এই কথাগুলো প্রত্যেকটা উল্লিখিত হচ্ছে আট প্রকার বিদ্যার মধ্যে। বাজিকর তন্ত্র, বাজিকর তন্ত্র। বাজিকর তন্ত্রটা একটা অদ্ভুত ব্যাপার। আমি চিরযৌবন থাকবো, আপনি আমাকে কিছু দিতে পারবেন? এটাও মানুষের আকাঙ্ক্ষার মধ্যে ছিল, এখনো যে নেই তা অনেক মানুষ চান যে আমি চিরকাল থাকবো, কিন্তু তো প্রকৃতি থাকতে দেবে না। এটাও অথর্ববেদের উল্লেখ। এবং এই যে বিদ্যাগুলোকে তারা প্রত্যেকটা ভাগে ভাগ করছে এবং তারা প্রত্যেকে চিকিৎসার ব্যবস্থা করছে, এটা তো আর্লি ইন্ডিয়ান মেডিসিন, আর্লি ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিকেল সায়েন্স। এবং বিজ্ঞানের এই যে পরম্পরা, এটা ভারতবর্ষের অন্যদিকে তো হয়েছে একসময়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান ওই পরম্পরাটাকে অস্বীকার করেনি। তার জন্যই আমরা সেটাকেই ধরে আছি। ইউরোপের পণ্ডিতরা ভাবলেন এইরকম একটা শাস্ত্র চর্চা ওদের দেশে হচ্ছে, এটা অদ্ভুত ব্যাপার। সংস্কৃত কলেজ 1824 সালে 1 জানুয়ারি তৈরি হচ্ছে। মেডিকেল কলেজ তৈরি হচ্ছে 1835। ইংরেজরা ভাগ করবে, খুব ইন্টেলিজেন্ট যারা, যে এদেরই পূর্বাপর পরম্পরা, এটাকে যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে দুটো ভাগে বুঝতে হবে। কি দুটো ভাগ? সেটা হচ্ছে হিন্দু শাস্ত্রগুলোকে সেখানে আয়ুর্বেদ শাস্ত্র কেমন ভাবে উপস্থাপন করা হয়েছে, মানে সেখানে চিকিৎসা বিজ্ঞানটা কিভাবে উল্লেখ করেছে। আর একটা হচ্ছে ইসলামিক শাস্ত্রে, আরাবিক, পার্সিয়ান ম্যানুস্ক্রিপ্টে প্রচুর পুঁথি আছে যেখানে চিকিৎসা বিজ্ঞান উল্লেখিত আছে। শুধু সুস্থ আত্মীয় জীবক তা নয়, ধন্বন্তরী তা নয়, ওদেরও একটা চিকিৎসা বিদ্যা ছিল।
এবং সেটা ইন্ডিজিনাস। এখন অনেকে সেটা ফলো করে ওই সম্প্রদায়ের মধ্যে। ইংরেজরা তার জন্য 1781-তে কলকাতা মাদ্রাসা তৈরি করছে, 1784-তে এশিয়াটিক সোসাইটি তৈরি করছে। প্রায় 3 বছর আগে ওরা কলকাতা মাদ্রাসা তৈরি করেছিল কলকাতার শহরে। সারা এশিয়াতে কোনো সারস্বত প্রতিষ্ঠান নেই। কেন? তার ভেবেছিল যে ওর মধ্যে এমন অনেক বহু তথ্য আছে যেগুলো আমরা ডিসাইফার করতে পারিনি, আমাদেরকে জানতে হবে। মৌলবী নিযুক্ত করবে, নেটিভ স্কুল অফ সায়েন্স, অফ মেডিকেল সায়েন্স তৈরি হচ্ছে। সেখানে দুটো ভাগে তৈরি করছে, দুটো ভাগে তৈরি করছে। একটা হচ্ছে ইসলামিক যে ধারা, সেটাকে একটা ভাগে ভাগ করছে, একটা হিন্দু ধারাটাকে একটা ভাগে ভাগ করছে। এবং দুটো দিক থেকে ইংরেজরা নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অধ্যাপক নিশীথ রঞ্জন রায় একবার আমাকে বলেছিলেন, তাদের সঙ্গে এশিয়াটিক সোসাইটিতে অনেকবার আমার দেখা হয়েছে, এরকম মানুষকে দেখেছি আমি চোখের সামনে। তিনি একবার বলেছিলেন যে কলকাতার 300 বছর তোমরা করছো, কলকাতার 300 বছর 1990, কলকাতার 300 বছরটা তোমরা জানলে কি করে এটা কলকাতার বয়স 300 বছর? তার কি কোনো প্রমাণ পেয়েছো? আমরা জব চার্টার থেকে ধরে নিই, জব চার্টার 3 বার এসেছি কলকাতা শহর, 1690 সালে। আগের ইয়ারগুলোকে ধরলাম না, তখনই বলেছিলেন যে আমাদের দুর্বলতাটা কোথায়। আমরা রিটেন হিস্ট্রিটা যেটা ওরা পড়লো সেটাকে ইমেজ করে, কিন্তু আরবিক পার্সিয়ান লিটারেচারের মধ্যে যে কলকাতা শহরের কত উপাদান লুকিয়ে ছিল সেগুলো কি একটু ডিসাইফার করতে পেরেছো? আজও আমরা এশিয়াটিক সোসাইটিতে কয়েকটি পুঁথি একমাত্র সেগুলোকে আমরা ডিসাইফার করেছি বা ক্যাটালগিং থেকে ইত্যাদি, খুবই কম সম্পর্কে ফিউ অজস্র পুঁথি পড়ে আছে। জগৎ ছিল একটা, এখনো লুকিয়ে আছে সেই জগৎটা। যখন আমরা বৌদ্ধ যুগে এসে পৌঁছি, তখন আমরা জানি যে বৌদ্ধ যারা লামা, যারা মঠে থাকতেন, প্রচুর লেখালেখি করেছে এবং সেখানে চিকিৎসা শাস্ত্র কিন্তু বাদ যায়নি। 1200 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয়ে বক্তিয়ার খিলজি ধ্বংস করছে। অবাক করার কথা একটা ঘটনা, বক্তিয়ার খিলজি একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল, চিকিৎসা করাতে পারেনি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একজন বৌদ্ধ চিকিৎসক তাকে সে ঔষধটা দিয়েছিলেন এবং তাতে তিনি সেরেছিলেন, তিনি সুস্থ হয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে তিনি ধ্বংস করলেন, নথিপত্র পুড়িয়ে দিলেন। ভারতবর্ষের ইতিহাসে এগুলো দেখো দুর্ভাগ্য। বহু জিনিস ছিল আমাদের কাছে, সব চাষ করে প্রাণ হয়ে যখন আমরা চলে যাচ্ছে, বৌদ্ধ ভিক্ষুরা চলে যাচ্ছেন দেশে, যতটা পেরেছিলেন তারা সেই পুঁথিগুলোকে বান্ডিল বেঁচে তারা নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে তারা ডিসাইফার। তার জন্য এখনো আমাদের টেক্সটের অনেক এডিশন টিবেটান টেক্সটে পাই, টিবেটান, আর ওগুলো এখানে ছিল, এখান থেকে ওরা নিয়ে চলে যায় ধ্বংসের তাগিদে, এবং ওদের দেশে গিয়ে সেগুলোকে তারা এডিট করে বা ডিসাইফার করে। এগুলো ভারতবর্ষের ইতিহাসে একটা দুঃখের জায়গা। এই কথাগুলো আজকে আমাদেরকে এই চিকিৎসা শাস্ত্র যখন বলতে চায় তখন বলতে হবে।
ইংরেজরা এসে যে কাজটা আমাদের জন্য খুব ভালোই করেছিলেন, যারা মেডিকেল কলেজ একটা স্থাপনের চেষ্টা করল। একটা হিন্দু সিস্টেম তারা ভেবেছিল, একটা ইসলামিক সিস্টেম, মুসলিম সিস্টেম ভেবেছিল, এবং দুটো নামও ওরা দিয়েছিল, মেডিকেল স্কুল ফর দ্য হিন্দুজ আর মেডিকেল স্কুল ফর দ্য ইসলাম। তারা যখন সংস্কৃত কলেজে তো ডাক্তারি পড়ানো হতো, চিকিৎসা বিজ্ঞান তো সংস্কৃত কলেজে প্রথম শুরু হয়। আমি একটা ওদের ২০ বর্ষের একটা লেখা লিখেছি, মাতৃশক্তিতে হয়তো প্রকাশিত হবে দক্ষিণেশ্বর থেকে, যেটা বেরোয়, আপনারা সম্ভবত একটু পড়বেন। আমি দীর্ঘ ইতিহাস আলোচনা করেছি সংস্কৃত কলেজে, কি ঘটনাটা করব। অদ্ভুত ব্যাপার, সংস্কৃত কলেজে সিলেবাস তৈরি হচ্ছে, কি পড়ানো হবে। আমি মিডিয়ামের কথা ভাবছি না, সে নিয়ে তো রামরায় বিদ্যাসাগরের যথেষ্ট কথা আছে, আমার থেকে প্রচুর চিঠি লিখছে, কিন্তু সিলেবাসে কি কি থাকবে সেটা নিয়েও মতদ্বৈধতা ছিল। রামকমল সেন, কেশব সেনের দাদা পিতামহ, এসে সোসাইটির প্রথম নেটিভ সেক্রেটারি 1835। তার আগে এসে সোসাইটিতে কোনো নেটিভ সেক্রেটারি ঢুকতে দিল। 1885-তে রাজেন্দ্রনাথ মিত্র প্রথম ভারতীয় সভাপতি, তার 50 বছর পরে কোন ভারতীয় সভাপতি আসতে নেই করেছেন নিজেদের। বিদ্যাসাগর মশাইকে এসে সোসাইটি দরজা থেকে ফিরে আসতে হয়েছে নেটিভ ড্রেসের জন্য। এটা একটা এপিসোড বিদ্যাসাগরের সঙ্গে, প্রচন্ড চিঠি চাপাটি হচ্ছে, কিন্তু সিলেবাসটা কি হবে সেটা নিয়ে যখন মতদ্বৈধতা দেখা দিচ্ছে, তখন একজন সায়েন্স, তার নাম আপনারা প্রত্যেকেই জানেন, হোরাস হেমান উইলসন, অসাধারণ প্রাচীন, অসাধারণ পণ্ডিত, বহু অবদান আছে, অসাধারণ সংস্কৃত। তিনি প্রস্তাব করলেন যে যদি করতে হয় মেডিকেল কলেজ হোক, কিন্তু এখান থেকে চিকিৎসা বিদ্যাটাকে ওখানে নিয়ে যেতে হবে, চিকিৎসা বিজ্ঞান, কিন্তু চিকিৎসা বিজ্ঞানকে এখান থেকে বাদ হবে। পড়াবেন কি, চিকিৎসা বিজ্ঞান পড়াবেন কি? মধুসূদন গুপ্তকে আমরা এক ডাকেছি, কিন্তু মধুসূদন গুপ্ত ছাড়াও তারা বাঙালি অধ্যাপককে নিয়োগ করতে হয়েছিল। জয়গোপাল বৈদ্য আরেকজন আস্তিক বলে, সম্ভবত শঙ্কর আস্তিক, তিনি মেডিকেল কলেজে পড়াতেন। তিনি তারা তখন পড়াচ্ছেন। মধুসূদন গুপ্তের বাবা তো হুগলির নবাবের বৈদ্য ছিল, হুগলির নবাবের রাজবৈদ্য ছিল মধুসূদন গুপ্তের বাবা। ওনারা বৈদ্য ছিলেন কারণ চিকিৎসা বিদ্যাটা তারা আয়ত্ত করেছিলেন সে সময়। কিন্তু তখনও পর্যন্ত সংস্কৃত কলেজে বিজ্ঞান পড়ানো হচ্ছে, এবং প্রত্যেকটা বিজ্ঞান পড়ানো হচ্ছে, তার সঙ্গে চিকিৎসা বিজ্ঞান পড়ানো হচ্ছে। হঠাৎ করে সংস্কৃত কলেজ থেকে কি করে বিজ্ঞান বিষয়গুলো উঠে গেল আমি বুঝতে পারলাম, আমার এখনো পর্যন্ত ঠিক মাথায় আসে যে ওই রকম একটা কলেজে যখন বিজ্ঞান পড়ানো হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের মতো শাস্ত্র পড়ানো হচ্ছে, যখন আমরা এলাম তখন দেখছি সেখান থেকে এটা বাধ্য সিলেবাস। আমরা জানি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে আমাদের একটা ধর্মীয় আবেগ ছিল, কিন্তু আবেগটা আবার নেগেটিভ হয়েছিল। যারা বৈদ্য ছিলেন তাদের মধুসূদনকে অনেকটা প্রাপ্ত হতে হয়েছিল, সব ব্যবচ্ছেদের সময় প্রাপ্ত হতে হয়েছিল। আপনারা জানেন, কারণ তখনকার ব্রাহ্মণ্যবাদ এগুলোকে মানতে পারে। তারা বলেছিল না না ওসব, ওগুলো এমনকি সব ব্যবচ্ছেদ একজন হিন্দু করবে, এটা হয় নাকি কোনোদিন? কেউ মারা গেলে
30 দিন অসহজ পালন করতে হবে, তা আমাদেরই তৈরি করা। কোথায় আছে ব্রাহ্মণ্যবাদের আধিপত্য, ধর্ম শিরোমণিদের আধিপত্য? কিন্তু তবু থেমে থাকে। উইলসন সাহেব বলেন হোক মেডিকেল কলেজ, ওখানে নিয়ে যাও হলো। সেখানেও মধুসূদন গুপ্তকে নিয়োগ করা হলো। আমি একবার মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে গিয়েছিলাম, সেখানে আমি মধুসূদন গুপ্তের ছবি দেখেছিলাম। তারা এখনো ছবিটা রেখেছে, আছে, আমি দেখেছি। এটা আমাদের পরম্পরা। এবং আপনারা জানেন যেদিন উনি সব ব্যবচ্ছেদ করেন সেদিন ফোর্টউইলিয়াম থেকে করা হচ্ছে, কামান দেখা হয়েছিল সম্মান জানানোর জন্য যে একজন বাঙালি, একজন ভারতীয়, তিনি সব ব্যবচ্ছেদ করছেন কলকাতা মেডিকেল কলেজ। এই যে ইতিহাস চিকিৎসা বিজ্ঞানের, প্রথম যিনি ওখানকার ইংরেজ চিকিৎসক যারা ছিলেন সে সময়, ওসেনোসি পড়াচ্ছে, খুব বিখ্যাত মানুষ ওসেনোসি, রসায়ন বিজ্ঞানের মানুষ ছিল। বুরিফ সাহেব পড়াচ্ছে, এরা চিকিৎসক, ইংরেজ চিকিৎসক। এরা মেডিকেল কলেজের প্রথম যুগের সমস্ত শিক্ষক। মধুসূদন গুপ্ত পড়াচ্ছে, পাল্লা দিয়ে পড়াচ্ছে, এবং তারা দেখাতে চাইছেন যে আমরা যেমন জানি ঠিক তেমনি তোমরাও জানো। একটা কথা কি জানেন, ভারতবর্ষে আমাদেরকে লড়াই করতে হয়েছিল অনেকটা ত্রিমুখী লড়াই, যেটা সমস্যা করেছিল। ভারতবর্ষের মানুষকে ত্রিমুখী লড়াই করতে হয়েছে, একটা নিজের সঙ্গে, একটা বিরোধী শক্তির সঙ্গে, একটা সমাজের সঙ্গে। বিদেশের অংশে অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল, ছেড়ে যেতে হয়েছিল সবকিছু, বাড়ির বিশেষ করতে টিকে থাকতে। একের পর এক উদ্ভাবন করছে। আশুতোষ মুখার্জিকে বিজ্ঞান কলেজ তৈরি করতে দেবেন না, মহেন্দ্রলাল সরকারকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স তৈরি করতে দেবেন না। পাল্লা দিয়ে ইংরেজদের সঙ্গে প্রায় যুদ্ধ করে তারা বিজ্ঞানে পড়ানোর জায়গায় চেষ্টা করছে। যদি আজকে না করতে, যদি তারা হেরে যেতে, তাহলে আমরা কতটা পিছিয়ে থাকতে। কোথায় বিজ্ঞান কলেজ? এই জায়গা থেকে আমাদেরকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কথাটাকেও ভাবতে হবে, কিভাবে এলেও আজকে আমরা অজস্র মেডিকেল কলেজ দেখতে পাই, কিন্তু প্রথম যুগে মেডিকেল কলেজ তৈরি করতে গিয়ে অসম্ভব কষ্ট পেতে হয়েছে। তারপরে কি হলো সমস্যাটা? বই কোথায়? কি বই পড়ানো হবে? চিকিৎসা শাস্ত্র তো শুরু হলো, একটা পড়ানো সিলেবাস, বই নেই। ওদের দেশে কিছু লেখা বই তখন আমরা জোগাড় করলাম, সেগুলোকে নিয়ে পড়াচ্ছি। স্যার উইলিয়াম জোন্স এসিডিক সোসাইটিতে আসার পর উনি একটা খুব বড় নিবন্ধ লিখেছেন এসিডিক সোসাইটি জার্নালে। আপনারা সেই নিবন্ধটা নিশ্চয়ই পড়েছেন, বোটানিক্যাল অবজারভেশন অফ সিলেক্ট ইন্ডিয়ান প্ল্যান্টস। স্যার উইলিয়াম জোন্স তিনি বুঝেছিলেন যে এখানকার চর্চাটা এর মধ্যে আছে, আয়ুর্বেদ শাস্ত্রের চর্চাটা এর মধ্যে আছে, এই যে অজস্র প্ল্যান্ট জগৎ এর মধ্যে নিহিত আছে। তার জন্য তিনি প্রথম বোটানিক্যাল অবজারভেশন করেছেন, পরবর্তীকালে আরো অনেকেই করেছেন। আমরা ডাক্তার ওয়ালেসকে জানি, আমরা কিরসাইডকে জানি, এবং এই যে ওদের যে জ্ঞান,
সেই গাইডটাকে তারা আমাদের কাছে বিতরণ করার চেষ্টা করছে, ডিসেমিনেশন অফ নলেজ। ইংরেজিতে একটা কথা আছে, অ্যাকুইজিশন অফ নলেজ। আপনার আছে, আমি জেনে নিচ্ছি। প্রিজার্ভেশন অফ নলেজ কতটা রক্ষা করতে পেরেছেন সন্দেহ আছে। ডিসেমিনেশন অফ নলেজ কতটা মানুষের কল্যাণে ব্যবহার হয়েছে সেটা সম্ভব সন্দেহ। ভারতবর্ষের তিনটে জিনিস একসঙ্গে করেছে প্রত্যেকটা বদল, প্রত্যেকটা শাস্ত্রের চর্চা। অ্যাকুইজিশন অফ নলেজ আমাদের ছিল, সেটাকে যথেষ্টভাবে সমৃদ্ধ আকারে অত্যন্ত যত্নশীল হয়ে সেটাকে আমরা প্রিজার্ভ করেছিলাম, হারাতে দিইনি। আজকে হারিয়ে যেত অনেক কিছু, কিন্তু পাল্লা দিয়ে রক্ষা করতে হয়েছিল ইংরেজদের সঙ্গে, যে আমরা আমাদের ইন্ডিজিনাস নলেজটাকে হারাবো না। তোমরা তোমাদের ইউরোপিয়ান সায়েন্স করো, তোমরা মেডিকেল সায়েন্স ডেভেলপ করো, কিন্তু আমাদের ইন্ডিজিনাস নলেজ থেকে এবং অনেকটাই তাদেরকে নিতে হয়েছিল। অস্বীকার করতে পারে না আমরা। এবং আমরা ডিসেমিনেশন করেছি, কারণ এই চর্চাটাই, বিজ্ঞান চর্চাটাকে আমরা কিন্তু জনগণের মধ্যে দিতে চেয়েছিলাম, মানুষের মধ্যে দিতে চেয়েছিলাম। কল্যাণ, মানুষের কল্যাণে নিয়োজিত, এটাই তো ভারতবর্ষের প্রাণ, এটাই তো পরিষদের মূল কথা, যে তুমি যাই করো না কেন মানুষের মধ্যে বিলিয়ে দাও, মানুষ উপকৃত হোক। যদি আজকে আয়ুর্বেদ শাস্ত্রটা মানুষের মধ্যে না থাকতো তাহলে আজকে মানুষের মধ্যেই তো আয়ুর্বেদ শাস্ত্র বেঁচে আছে। আমরা চর্চা করছি সারস্বত প্রতিষ্ঠানে দাঁড়িয়ে, সেই সৌভাগ্যটা আমাদের হয়েছিল এই কারণে যে ওই পরম্পরাটা আমরা রক্ষা করতে পেরেছি। এটা একটা বড় জায়গা। আর একটা বড় জায়গা সেটা হচ্ছে যে যখন আমরা গ্রন্থগুলো পেলাম, কায়ক চিকিৎসা, শস্ত্রবিদ্যা এগুলো পেলাম, সেগুলো কিভাবে প্রয়োগ করব সেগুলোর ভাবনা চিন্তাও কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে করা হয়েছে। অ্যাপ্লাইড, অর্থাৎ শুধু থিওরি নয়, আজকে তার অ্যাপ্লাইড দিকটাও আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে নানাভাবে বর্ণিত হয়েছে। ওষুধ তৈরির উপাদান, সুবর্ণতন্ত্র আপনারা পড়লে বুঝতে পারবেন, রসেন্দ্র চিন্তামণি পড়লে বুঝতে পারবেন, রসেন্দ্র সার পড়লে বুঝতে পারবেন, এগুলো প্রত্যেকটা আধুনিক প্রবচনটায় লিখেছিলেন যে কিভাবে ওষুধ তৈরি করতে হয়, সেগুলো কিন্তু ভারতবর্ষের মাটিতে তৈরি হয়েছে, ভাবনাটা তৈরি হয়েছে। এবং চিকিৎসা শাস্ত্রের সঙ্গে একটা দর্শনের মিল ছিল। যেমন বিজ্ঞানের সঙ্গে দর্শনের জায়গা সবসময় বাধা থাকে, তারও তো একটা দর্শন ছিল, সেই দর্শনটাকে কখনো আয়ুর্বেদ শাস্ত্র বাদ দিতে পারেনি বা দেয়নি। আমরা ভাবপ্রকাশ গ্রন্থ দেখবো দর্শনের, সেখানে দেখবো আয়ুর্বেদ শাস্ত্রের উল্লেখ আছে দর্শনের গ্রন্থ। আপনি বলবেন এটা লেখা দর্শনে, কিন্তু আপনি বইটা পড়ুন, ম্যানস্ক্রিপ্টটা পড়ুন, দেখবেন সেখানে চিকিৎসা বিজ্ঞানের কত কথা আছে, মনে হবে এটা দর্শনের। এরকম অজস্র গ্রন্থ আছে। কারণ কি? কারণ ভারতবর্ষের মানুষ তার নিজের দর্শনটাকে, মানবিক দর্শনটাকে কোনদিন অস্বীকার করে, যেটা ইউরোপ করেছে। মানবিক দর্শন, আমার নিজস্ব যে মানবিক দর্শন, এটা ভারতবর্ষের প্রাণ ছিল, সেটা সেখানেই তৈরি হয়েছে। এবং সেটা প্রত্যেকটা বিজ্ঞান গ্রন্থের মধ্যে, বিজ্ঞান শাস্ত্রের মধ্যে, তার আলোচনার মধ্য থেকে বেরিয়ে আসছে ভারতবর্ষের মানবিক বিজ্ঞান। এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসটা নিজের ধারাতে চলেছে, আগে চলছে, কিন্তু আপনারা দেখবেন যখন চিকিৎসা বিজ্ঞানীদের কাছে যায় বা ফিজিশিয়ানদের কাছে যায়, তারাও কিন্তু একটা মানবিক বিজ্ঞান প্রয়োগ করার চেষ্টা করেন সবসময়, যে কোনটাতে
স্বাস্থ্যটা ভালো থাকবে, মানুষটা ভালো থাকবে। এই যে মানুষকে ভালো রাখার মন্ত্র, এটাই আয়ুর্বেদ শাস্ত্রের মূল মন্ত্র। এটাই তো ভারতবর্ষ চেয়েছিল এবং সেটাকে তারা বারবার চেষ্টা করেছে, অনেকভাবে চেষ্টা করেছে। শাস্ত্রবিদ্যা অনেক সময় খাবারের প্রয়োজন হয় এবং শাস্ত্রবিদ্যার সাহায্য আমাদেরকে অনেক সময় নিতে হয়। তার জন্য প্রাচীন ভারতে যারা উদ্ভাবক তারা ভেবেছিলেন শুধুমাত্র ওষুধ দিয়ে অনেক সময় সারবে না, সুতরাং একটা শল্যের ব্যবস্থা রাখতে হবে, শল্য চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। শেখা থেকে উঠে তক্ষশিলার তিনি বৈদ্য শ্রেণীর অধ্যাপক ছিলেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেমন পাণিনি তক্ষশিলা গ্রন্থাগারে নিয়মিত পাঠক ছিলেন। পাণিনি ব্যাকরণ তক্ষশিলাতেই তিনি লিখছেন। পাণিনি এরকম অজস্র মানুষ ভারতবর্ষে যারা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল সে সময়, একটাই উদ্দেশ্য ছিল যে মানুষের কাছে এই বিজ্ঞানটাকে পৌঁছে। আমি শেষ করব একটা কথা নিয়ে। বেলার শেষে আমি অনেকটাই কষ্ট দিচ্ছে, সহ্য করতে হচ্ছে, আর একটুখানি বলি আমি শেষ করব। সেটা হচ্ছে যে আমরা যখন চিকিৎসা বিজ্ঞানে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি, আপনারা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন, বিখ্যাত দার্শনিক। তিনি একটা গ্রন্থ লিখলেন, হিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইনস্টিটিউট, প্রামাণ্য গ্রন্থ, ম্যাগনামোস। আপনি গ্রন্থটা আপনারা একবার পড়ে দেখবেন, কি অসাধারণ ভঙ্গিতে ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানের কথা, প্রযুক্তিবিদ্যার কথা বলেছেন। এরকম গ্রন্থ আরো লেখা হয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। শ্রীরামপুর প্রেস, মিশন প্রেস, বিদ্যা হারাওয়ালি, ফেলিক্স গেট ছাপছেন। শ্রীরামপুর প্রেস থেকে প্রথম ছাপা হচ্ছে বিদ্যা হারাওয়ালি। বিদ্যা হারাওয়ালির বেশিরভাগ অংশটা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, এবং প্রথম সম্ভবত প্রথম ছাপানো বাংলা বই চিকিৎসা বিজ্ঞানের বিদ্যা হারাওয়ালি, যেটা শ্রীরামপুর মিশন প্রেস থেকে ছাপা হচ্ছে। এছাড়া আরো অনেক গ্রন্থ সে সময় একের পর এক লেখা হচ্ছে। আমার কাছে অনেকগুলো তার হদিস আছে, সেগুলো একটু আপনাদের বলে নিই।